নজর ফলতায় ফলতায় আবারও নির্বাচন আপনারা জানেন, কিন্তু এই ফলতায় তাহলে কি কমিশনের যে বজ্র আঁটুনি তা ফেল করে গেল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলতা বিধানসভায় নির্বাচন আবার হবে, 21শে মে ভোটের লাইনে আবার দাঁড়াচ্ছেন ফলতাবাসী। ফলতা পুনর্নির্বাচন ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। এবারের ভোটে নজিরবিহীন নিরাপত্তা বাংলায় আর নজরদারিতে একাধিক পর্যবেক্ষক কমিশনের, সেই ফলতায় কমিশনের এই বজ্র আঁটুনি তা কি ফেল করে গেল? কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই ফলতায় পুনর্নির্বাচন আসলে দেখো, সাধারণ মানুষের কাছেও তো এটা হয়রানির একটা জায়গা, তাদেরকে আবারও ভোটের লাইনে দাঁড়াতে হবে। তাহলে এই বজ্র আঁটুনি কি ওই কথায় বলে ফসকা গেরো হলো? দেখো, ফলতা বিধানসভার যে ভোট গ্রহণ গত 29শে এপ্রিল হয়েছে, সেখানে বেশ কিছু ব্যর্থতা ছিল, কমিশন তা মেনে নিচ্ছে। কিন্তু এই ব্যর্থতার দায় কার বা কাদের ওপর শাস্তির খাড়া ঝুলবে, সেটা কমিশন 4 তারিখের পরে পদক্ষেপ করবে। তার কারণ আগামীকাল ভোট গণনা রয়েছে, তুমি জানো। তাই ভোট গণনা পর্যন্ত আপাতত কমিশন কোনো পদক্ষেপ করছে না। কিন্তু নির্বাচন কমিশন এটা মেনে নিয়েছে যে 70টির কাছাকাছি বুথে যেভাবে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ফুটেজ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মিসিং রয়েছে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইভিএম ট্যাম্পারিং হয়েছে। এক্ষেত্রে তুমি জানো যে বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কোনো একটি ভোট গ্রহণে যদি ভোট গ্রহণ কেন্দ্রে যদি একটি বুথ থাকে, তাহলে হাফ সেকশন বা 4 জন কেন্দ্রীয় বাহিনী থাকবে। 2টি বুথ থাকলেও হাফ সেকশন বা 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। কোন একটি ভোট গ্রহণ কেন্দ্রে 3টি বুথ থাকলে সেখানে 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নজর এড়িয়ে কিভাবে একটি ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েব ক্যামেরা বন্ধ হয়ে গেল এবং সেটি নজরে এলো না কেন্দ্রীয় বাহিনীর কাছেও, সেটি নজরে এলো না বুথে যারা দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসাররা রয়েছেন তাদের, এবং কিভাবে অভিযোগ এলো না রিটার্নিং অফিসারের কাছে, কেনই বা অভিযোগ এলো না জেনারেল অবজারভারের কাছে, পুলিশ অফিসারের কাছে, এই নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। এবং কমিশন সূত্রে খবর বা কমিশনের আধিকারিকদের একাংশের ব্যাখ্যা যে এই ধরনের যদি অভিযোগ এসে থাকে তাহলে তৎক্ষণাৎ পদক্ষেপ কি হয়েছিল, এবং যেভাবে এত নিরাপত্তার বেড়াজাল তৈরি করেছিল কমিশন একটি বুথে ভোট গ্রহণের জন্য, তারপরেও কিভাবে কমিশনের আধিকারিকদের নজর এড়িয়ে এই ধরনের ঘটনা ঘটে গেল, অবশ্যই এই প্রশ্ন উঠছে। এবং সেক্ষেত্রে কমিশন বলছে অ্যাকশন হবে। কি অ্যাকশন হবে? এক্ষেত্রে 3 ধরনের শাস্তিমূলক পদক্ষেপ হতে পারে। এক, যে আধিকারিকদের গাফিলতি পাওয়া যাচ্ছে তাদের জেল হতে পারে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হতে পারে, অথবা তাদের সাসপেন্ড করা হতে পারে। এই 3 ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। কাদের বিরুদ্ধে পদক্ষেপ হতে পারে? প্রথমত বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা পোলিং অফিসার হিসেবে কাজ করেছেন তাদের বিরুদ্ধে, যিনি রিটার্নিং অফিসার ছিলেন তার বিরুদ্ধে, যারা অবজারভার হিসেবে কাজ করেছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ হতে পারে। কিন্তু কাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে সেই কাজ অবশ্যই চলছে কমিশনের তরফে। এক্ষেত্রে এফআইআরও করা হতে পারে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে। অবশ্যই তুমি যেটা বলছো, যেখানে কমিশন এত পদক্ষেপ করলো শুধুমাত্র ফলতা বিধানসভার জন্যই, ফলতা বিধানসভায় আমরা বিভিন্ন ধরনের ছবি দেখেছি যা সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছিল, তারপরেও এরকম ঘটনা কিভাবে ঘটলো? অবশ্যই কমিশনের ব্যর্থতা রয়েছে। কিন্তু কমিশনের তরফে আরেকটা যুক্তি বলা হচ্ছে, কোনো ভোটার ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন এবং তিনি পকেটে করে সেলোটেপ নিয়ে ইভিএম এ লাগিয়ে দিচ্ছেন, এটা কিভাবে নজরে আনা সম্ভব? এই নিয়ে অবশ্য কমিশনার আধিকারিকদের মধ্যে প্রশ্ন রয়েছে। তবে অবশ্যই যাদের ব্যর্থতা রয়েছে তাদেরকে চিহ্নিত করে একেবারে সোমরাজ, আর এই যে যাদের ব্যর্থতা রয়েছে তাদের মধ্যে কার কথা বলা যায়? ফলতার দাবাং, দাবাং পর্যবেক্ষক তিনি কোথায়? ফলতায় দাবাং কোথায়? ভোটের আগে আইপিএস অজয় পাল শর্মার দাবাঙ্গিরি, যে ছবির কথা সোমরাজ বলছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, এই যে দাবাঙ্গিরি, সেই দাবাঙ্গিরি গেল কোথায়? সেই ফলতাতেই পুরো বিধানসভায় ফের ভোট। ফলতার পর্যবেক্ষকের বিরুদ্ধে তাহলে কেন ব্যবস্থা নেয়? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে। আর এই যে ফলতার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অজয় পাল শর্মার যে ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, সেদিন প্রার্থীর বাড়িতে সামনে গিয়ে আঙুল উঁচিয়ে কার্যত হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল দাবাং স্টাইলে। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर
अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। সাধারণ মানুষের পরেশানি হয়রানির কথা বলছেন যে কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে তিনি ঠিক খবর নেবেন, কিন্তু তার খবর কোথায়? তিনি কোথায়? ভোটের দিন কোথায় ছিলেন? সাধারণ মানুষকে আবারও ভোটের লাইনে দাঁড়াতে হচ্ছে। এর দায় কে নেবেন? এই অজয় পাল শর্মার, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? আনিসুদ্দিন। একেবারেই দেখো, তুমি জানো যে ফলতা বিধানসভায় 29শে এপ্রিল যেভাবে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা তার কনভয় নিয়ে একেবারেই ফলতা বিধানসভা জুড়ে কিন্তু দাপিয়ে বেরিয়েছিলেন, কারণ ফলতা বিধানসভার নির্বাচন সুস্থ এবং স্বাভাবিক করতেই কিন্তু তার এই পদক্ষেপ ছিল। তুমি জানো যে তৃণমূল প্রার্থী ফলতার জাহাঙ্গীর খান এই বিধানসভা নির্বাচনের আগে প্রায় দু একদিন আগেই তার বাড়িতে যান এবং সেখানে গিয়েও কিন্তু তিনি ধমক দিয়ে এসেছিলেন। সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তার পরবর্তী সময়ে 29শে এপ্রিল যেভাবে তিনি তার কনভয় নিয়ে ফলতা বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকা, বিভিন্ন বুথ ঘুরে দেখেছিলেন, কিন্তু তারপরেও যে জাতীয় নির্বাচন কমিশন এই ফলতা বিধানসভায় 21শে মে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছে। গণনা সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ এলাকা যারা রয়েছে ফলতা, তাদের কি প্রশ্ন যে বারবার লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এতে গাফিলতি কার? কারণ নির্বাচন কমিশন বারবার এটাকে ঠিক করেছিল যে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই যাতে সুষ্ঠু ভোট করা যায় নজর ছিল, কিন্তু তারপরে অজয় পাল শর্মা তিনি এসেছিলেন ফলতাতে এবং সারা দিন ভোর, যেটা তৃণমূল প্রার্থী নির্বাচনের দিনই কি প্রশ্ন তুলেছিলেন যে অজয় পাল শর্মা সারাদিন দক্ষিণ 24 পরগনা তিনি পুলিশ অবজারভার থাকলেও তিনি কিন্তু সারা দিনটা ছিলেন ফলতা বিধানসভায়। কিন্তু এখন সাধারণ মানুষের প্রশ্ন যেহেতু পুলিশ অবজারভার সারা দিন দাপিয়ে বেরিয়েছিলেন ফলতা বিধানসভাতে, তারপরেও কেন সব বুথ অর্থাৎ ফলতা বিধানসভা জুড়ে আবারও পুনর্নির্বাচন হবে সেই প্রশ্নটা কিন্তু তুলছেন সাধারণ মানুষ। ওকে, तो फिर अच्छे से खबर लेंगे। আগামীকাল রেজাল্ট আউট, আর তার আগে এনআইএ তলব সুজাপুরে তৃণমূল প্রার্থীর এজেন্টকে এনআইএ নোটিস। গণনার আগের দিন তৃণমূল নেতাদের এনআইএ তলব। মোথাবাড়ি তদন্তে 9 তৃণমূল নেতাকে তলব এনআইএ। আজই কালিয়াচক থানায় হাজিরার নোটিস। কথা বলবো, সেবক দীপ শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, যেটা তুমি বলছিলে যে আগামীকালই গণনা বিধানসভা, তার আগে মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের যিনি নির্বাচনী এজেন্ট আছেন সেই আব্দুর রহমান সহ তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ সারিউল শেখ সহ 9 জন তৃণমূল নেতা তাদেরকে কিন্তু তলব করা হয় এনআইএর তরফে এবং আজই তাদের মালদহের কালিয়াচক থানায় হাজিরা দিতে উপস্থিত হতে বলা হয়। এই পুরো ঘটনাটাকে ঘিরে রাজনৈতিক হইচই পড়েছে, কারণ গণনার ঠিক আগে 1 এপ্রিলের একটি পুরনো ঘটনার কথা বলে যেভাবে তাদের তলব করা হয়েছে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এমনটা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর অভিযোগ এবং পুরো বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। তৃণমূলের এই নেতারা যারা নোটিশ পেয়েছেন তাদের তরফ থেকে এনআইএর কাছে পাল্টা আবেদন করা হয়েছে যাতে তাদের 4 তারিখে গণনাকে পর্ব মিটে যাওয়ার পরে প্রয়োজনে উপস্থিত হবেন এমনটাই জানানো হয়েছে এই নেতাদের তরফে। কিন্তু যেভাবে নোটিশ করা হয়েছে হঠাৎ করে ঠিক গণনার আগের মুহূর্তে বা আগের দিন, তাতে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য দেখছে তৃণমূল কংগ্রেস এবং এই ঘটনায় কিন্তু একটা হইচই পড়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি যেটা প্রশাসনের তদন্তে সকলেরই সহযোগিতা করা উচিত, তদন্ত নিয়ে বলার কিছু নাই, প্রয়োজন মতো আইনগত পদক্ষেপ নেবে এটাই স্বাভাবিক। এটাকে তৃণমূল জলঘোলা করতে যদি কেউ যুক্ত থাকেন কোন রকম দেশ বিরোধী কাজে বা অন্য ধরনের কোনো অশান্তিতে, সেক্ষেত্রে এনআইএ ডাকতে পারে এমনটা বলছে বিজেপি। ওকে, আব্দুর রহমান তো উনি ইলেকশন, তার সব গুণের অধিকারী, তার উগ্র মৌলবাদী এবং সন্ত্রাসবাদী, তার সাথে যোগাযোগ তাদের আছে, বেআইনি অস্ত্র টস্ত্র এই সমস্ত সব। সারিউল শেখ ব্লক সভাপতির এগেন্সটে তৃণমূল, ওরাই হচ্ছে তার অভিযোগ করেছে, যেটা এনআইএ তদন্ত করছে, এটা ওরা তদন্ত সাপেক্ষে যাকে মনে হবে যারা যারা মনোযুক্ত থাকবে তাদের যা উপযুক্ত শাস্তি যেভাবে হওয়া উচিত
আর আমি বলবো যে এগুলো যারা করছেন এ তো তৃণমূল কংগ্রেসের, এরাই তো হচ্ছে গলার মালা। একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হচ্ছে। এতদিন কোথায় ছিল, আজ কেন ওরা এইভাবে এনআইএ তলব করে দিয়ে আমাদের ইলেকশন এজেন্ট এবং যারা কাউন্টিং এজেন্ট রয়েছে তাদের প্রতি ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। একটা ভয় দেখানো, যে ভয় দেখিয়ে যদি এরা কাউন্টিং এ না যায় বা এরা পিছিয়ে যায়, এরকম একটা ভয় দেখানো। আমরা লড়াই করে এই জায়গাটাতে জিতে এসেছি, ফলে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমরা জিতবো এবং চতুর্থবারের মতো আমরা সরকারও গঠন করব। গণনায় নজরদারিতে পর্যবেক্ষক 431 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। 293 সিটের গণনায় প্রায় 450 পর্যবেক্ষক। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আগামীকাল ভোটের গণনা রাজ্যে এবং আগামীকাল 293টি বিধানসভার গণনা হবে। সেই 293টি বিধানসভার গণনার জন্য 431 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা জেলায় সব থেকে বেশি পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উত্তর 24 পরগনা জেলায় 31টি বিধানসভার জন্য 49 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কেন এত সংখ্যক পর্যবেক্ষক? জাতীয় নির্বাচন কমিশনের তরফে আজ পর্যবেক্ষকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করা হয়, যেখানে এ রাজ্যের সব জেনারেল অবজারভার, পুলিশ অবজারভাররা ভার্চুয়ালি বৈঠকে ছিলেন এবং কমিশনের নির্দেশ দেওয়া হয়েছে যে বিধানসভা কেন্দ্রে গণনার জন্য 2টি ঘর থাকবে, সেখানে 2 জন পর্যবেক্ষক থাকবে। এবং এই কারণে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনার 16টিরও বেশি বিধানসভার ক্ষেত্রে 2টি ঘর রয়েছে, সেই জন্য এক একটি বিধানসভার জন্য 2 জন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফে পর্যবেক্ষকদের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক করা হয়, সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যেন পর্যবেক্ষকরা পোস্টাল ব্যালটের গণনার উপর বিশেষভাবে নজর দেয়। পাশাপাশি বৈঠক এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে অবজারভার রুমে বসে নয়, গণনা যেখানে হবে সেই ঘরেই থাকতে হবে অবজারভারদের। পাশাপাশি এমন কিছু প্রার্থী রয়েছেন যাদের Z+ নিরাপত্তা রয়েছেন, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করতে হবে, তেমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে অবজারভারদের। আজ সকালে দীর্ঘক্ষণ অবজারভারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশন পর্যায়ের আধিকারিকরা। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। ওকে। বিধাননগরে কাউন্টিং সেন্টারে নজর রাখবো। উত্তেজনা, সেন্টারের সামনে টিন দিয়ে ঘেরায় বচসা। বিধাননগরে কাউন্টিং সেন্টারে ব্যাপক উত্তেজনা। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, উত্তেজনার কারণ কি ঘটেছিল? গতকাল যে বিধাননগর কাউন্টিং সেন্টারে গন্ডগোল হচ্ছিল, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়। একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থক তাদের যেমন ক্যাম্প থাকবে, অন্যদিকে থাকবে। সেক্ষেত্রে দেখা যায় আজকে পুলিশের পক্ষ থেকে বলা হয় যেখানে বিজেপির ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্প কিন্তু সেখান থেকে সরানো হবে এবং অন্যত্র সেখানে ব্যারিকেড করা হবে। এই নিয়ে যখন পুলিশের পক্ষ থেকে বলা হয় টিন দিয়ে ঘেরা হবে, তখনই কিন্তু বলা হয় বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে কোনোভাবে টিন তারা ছেড়ে দিতে দেবে না। তার কারণ গতকাল যে সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্তের পরবর্তীটা এখানে বসে রয়েছে। শুধুমাত্র ব্যারিকেড করলে তারা মেনে নেবে। পরেই পুলিশ যখন এই কথা বারবার বলে, পুলিশের সঙ্গে দফা দফা দেখা যায় বচসা হয় বিজেপি কর্মী সমর্থকদের। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যদি তৃণমূলের যেখানে বসে আছে সেখানে ব্যারিকেড করে তাহলে কিন্তু তারা ব্যারিকেড করতে দেবে, তার আগে ব্যারিকেড করতে দেবে না। এই নিয়ে দফায় দফা যখন বচসা হয়, পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছে আপাতত তারা এখানে যাতে বসে, কিন্তু পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা এখানে এইভাবেই বসে থাকতে পারবে।